নমস্কার। ঐন্দ্রিলার গপ্প সপ্পতে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত। আজকে আবারও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। গল্প অপরাধ। যারা আমার এই গল্পের চ্যানেলের নতুন শ্রোতা এবং আমার আরো গল্প শুনতে ইচ্ছুক, তাদেরকে আমি অনুরোধ করব ঐন্দ্রিলার গপ্প সপ্প চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনি আমার আরো গল্প শুনতে পাবেন এবং গল্পগুলি ভালো লাগলে বা না লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয় ও বন্ধু মহলে ছড়িয়ে দেবেন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাকে আরো নিত্য নতুন কাজে উৎসাহিত করবে। আর যেসব শ্রোতা বন্ধুরা প্রতিনিয়ত আমাকে এমন ভাবে উৎসাহিত করে চলেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ। শুরু করছি আর দেরি না করে আজকের গল্প অপরাধ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প অপরাধ। আজ 4 দিন পরে বাইরের আলো দেখলো লালটু। ঘরের বাইরে এসেই একটা ছোট্ট করে আড়মোড়া ভেঙে তাকালো নীল আকাশের দিকে। মনে মনে ভাবলো, মানুষ যে কি চায় সে নিজেই জানে না। আজকের দিনটাকে, এই রোদটাকে, এই বাড়ির নিম গাছটাকে বেশ পরিষ্কার আর ঝকঝকে মনে হচ্ছে। মনে হচ্ছে আজ কত দিন পরে বাইরের জগৎটাকে দেখছে ও। ওদের বাড়ির উঠোন, অ্যাসবেস্টাসের চাল, উঠোনে পলিথিনের শীটের আড়ালে রাখা রানী, সব যেন নতুন আর খুব সুন্দর। অথচ সেদিনও, মানে দিন 5 আগেও মনে মনে ভাবছিল, এ জীবন দুর্বিষহ। রোজ রোজ ঘুম থেকে ওঠো, গান্ডে পিণ্ডে গিলে বেরো রানীকে নিয়ে, অন্তত 15 থেকে 16 ঘন্টা স্টিয়ারিং ধরে থাকো। এই ট্রাফিক জ্যাম আর পুলিশের অত্যাচারে ঠাসা কলকাতায় নিজের আর মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছোট তারা থেকে টালিগঞ্জ। পেট চোঁচো করলে কোনো ধাবায় ঢুকে 2টো রুটি মারো ডাল দিয়ে, তারপর বিড়ি আর চা। এই দুজনের ওপর ভর করেই তো সারাটা দিন ছোটাছুটি। অফিস বাবুদের সাপ্তাহিক ছুটির মতো ওর তো ছুটি নেই। কিন্তু আজ 5টা দিন কাজে না বেরোতে পেরে মনে হচ্ছে, এই কাজটা ছিল বলেই এই জানটা আছে। বাড়িতে বসে থাকে কোন শালা? একটা পুরুষ মানুষের পক্ষে কি একটা দিন বাড়িতে বসে থাকা সম্ভব? এমনকি ছুটি থাকলেও বাইরের জগৎ যে পুরুষকে এক মোহিনীর মায়ার মতো টানে। কিন্তু মাঝে মাঝে শরীরটাতে যেন একটা ক্লান্তি আসে, অবসাদ আসে। তখন কটা দিন একটু জিরোতে চায় মন। সেদিন লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে সোজা বাড়িতে কেটে পড়েছে লালটু। রিস্ক নেয়নি, যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যায়। ঘন্টা 2 ধরেই গায়ের জ্বরটা একটু একটু করে বাড়ছিল, কিন্তু শেষের দিকে একেবারে ধাই ধাই করে বেড়ে যাচ্ছিল। চোখ দুটো জ্বালা করছিল, মাথাটা ছিঁড়ে পড়ছিল। একটা ওষুধের দোকান থেকে জ্বরের কথা বলে ট্যাবলেট কিনে খেয়ে জ্বর নিয়ে যতক্ষণ পেরেছে প্যাসেঞ্জার টেনেছে, কিন্তু জ্বর আবার ফিরে এসেছে। মনে পড়ে বাগুইয়াটিতে একজনকে নামিয়ে দিয়ে আর ঝুঁকি নেয়নি, সোজা বাড়ি। তারপর 5টা দিন কেটে গেছে বিছানায় প্রায় অজ্ঞান হয়ে। নিঃসারে দিনের পরে রাত, রাতের পরে দিন কেটেছে জ্বরের ঘোরে, পথ্যে আর ওষুধে। একবার মনে মনে ভেবেছিল, ওর যদি একটু পান দোষ থাকতো তবে সেদিন আরো অনেকটা সময় হয়তো প্যাসেঞ্জার টানলেও টানতে পারত। উনিরা তো জ্বর ফার পাত্তা দেয় না, 1 মাইট মাল টেনে নেয়, ব্যাস একেবারে ফিট। কিন্তু মদ খাওয়াটা ওর ঠিক ধাতে হয় না। এজন্য অন্য সহকর্মীদের কাছে বেশ হেনস্থা হতেও হয় ওকে। ওকে ওরা ডাকে কাকিমা। কিন্তু যা একজন পারে না তা পারে না, কি করা যাবে?
এবার লালটু উঠোনে নেমে এক টানে সরিয়ে দেয় রানীর গায়ে ঢাকা দিয়ে রাখা পলিথিনের ঢাকনাটা। বেরিয়ে পড়ে রানীর সোনা মাখা শরীরটা। রানী এর প্রথম পক্ষের বউ, বিয়ে করে ঘরে বউ এনে তাকে এই কথাটাই শুনিয়েছিল ও। ঢাকা দেওয়া থাকলেও গায়ে একটা আলগা ধুলো তো পড়েই। যেহেতু ঝর্ণা আজকে ওকে বেরোতে অনুমতি দিয়েছে, সেহেতু বালতি করে জল এনে এবার রানীর গাটা একটু ধোয়াতে হবে, একটু পরিষ্কার তো করতে হবে। দরজাগুলো হাট করে খুলে রেখে একটা ভালো ঝাড়ু দিতে হবে। প্যাসেঞ্জারদের পায়ের ধুলোতে ভেতরটা বড্ড নোংরা হয়। এটাও নিজের মাল, জমার মাল নয়। তাই রানীর গায়ে কোথাও একটু দাগ লাগলেই সেটাও নিজের বুকে গিয়ে লাগে। আগে যখন কুমুদবাবুর ট্যাক্সি চালাতো লালটু, তখন সেটাকে অত পরিষ্কার টরিষ্কার করে রাখতো না। অন্যের মাল কেই বা যত্ন নেয়, दूसरे का माल दरिया में ढाल। কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে রানীকে কিনেছে আজ 2 বছর, এখনো ইএমআই দিতে হচ্ছে মাসে মাসে। প্যাসেঞ্জার আজকাল কমে গেলেও লালটু চলে যায় মোটামুটি। বাড়িতে বিয়ে করা বউ, বিয়ের বয়সী বোন আর একটা ছেলে। ছেলের বয়স বছর 8। লালটুর তো কোনো বদভ্যাস নেই, তাই ওর পরিবারে একেবারে নুন আনতে পান্তা ফুরোয় না। বোন অতসীর বিয়েটা আজও দেবার মতো করে ব্যবস্থা করে উঠতে না পারলেও মনে মনে ভেবে রেখেছে, ব্যাংকের লোনটা শোধ হলে সংসারটা একটু ভালো করে ম্যানেজ করতে পারবে, তখন অতসীর বিয়ে নিয়ে ভাববে। লালটু মনে মনে ঠিক করে আগে গাড়ির ভেতরটা ঝাড়ু দিয়ে তারপর রানীর গায়ে জল দেবে। একে একে 4টে দরজাই খুলে দেয় লালটু। তারপর ডিক্কি থেকে ঝাড়ুটা বের করে নিয়ে সামনের সিটের পায়ের কাছটা পরিষ্কার করে আচ্ছা করে। তারপর পেছনের দরজা দুটো খুলে যে ঝাড়ু লাগিয়েছে অমনি হঠাৎ খেয়াল করে একটা প্লাস্টিকের নতুন প্যাকেট সিটের পায়ের কাছে পড়ে আছে। জিনিসটা হাতে নিয়ে দেখে তার মধ্যে সোনার দোকানের বেশ লাল টুকটুকে কয়েকটা বাক্স। লালটু অশিক্ষিত নয়, ও লেখাপড়া জানে। বাক্সগুলো সোয়েটের কাপড় দিয়ে বানানো, বেশ ভারী। বুকের ভেতরটা লালটুর ছ্যাঁত করে ওঠে। একবার ভাবে কোনো প্যাসেঞ্জার ফেলে গেছে, কিন্তু কোন প্যাসেঞ্জার? মনে পড়ে এটা নিশ্চয়ই ওই লাস্ট প্যাসেঞ্জারটা বাগুইয়াটিতে নেমেছিল। হ্যাঁ, পরিষ্কার মনে পড়ছে। বাগুইয়াটি আসতেই লোকটার একটা ফোন এসেছিল, আর কথা বলতে বলতে ব্যস্ত হয়ে ওর সঙ্গে থাকা এক গাদা জামা কাপড়ের প্যাকেট নিয়ে নেমে গেছিল। প্রথম দিকটা এই লোকটাকে গাড়িতে তুলছিল না লালটু। বেশ বুঝতে পারছিল জ্বরটা বাড়ছে, স্টিয়ারিংটা হাতে কাঁপছিল, কিন্তু লোকটাকে কিছুতে ফেরাতে পারেনি। বাগুইয়াটি বলেই এই প্যাসেঞ্জার নিয়েছে। বাগুইয়াটির ওপর দিয়েই তো বাড়ি ফিরবে। এখান থেকে ওর বাড়ি খুব দূরে হবে না, তাই ওকে নামিয়ে দিয়েই ও সোজা ফিরে গেছে বাড়ি। কোনো রকমে গাড়িটাকে টালির চালের নিচে ছেঁদে গ্যারেজে ঢুকিয়ে শরীরটাকে জোর করে টেনে রানীকে পলিথিন শীট দিয়ে ঢেকে বিছানায় পড়েছে ধড়াস করে। তারপর তো গত 5-5টা দিনের ইতিহাস। এবারে একবার পেছনটা দেখে নেয় ও, বাড়ির কেউ কাছে পিছে আছে কিনা। তারপর একটা একটা করে গয়নার বাক্স খুলে খুলে দেখে। চোখের সামনে বেরিয়ে পড়ে এক গাদা গয়না। সেগুলোর একটা একটা করে লালটু দেখে। হার, চুড়ি, দুল, বোতাম, চূড়, আরো কি কি জানে। সব গয়নার নামও ও জানে না। চট করে সব ব্যাগে ঢুকিয়ে দেয় লালটু। মনের মধ্যে একটা অবাধ্য অপরাধী উদ্দাম নেচে ওঠে। বিয়েতে শ্বশুর বাড়ি থেকেও পায়নি কিছুই। ঝর্ণার সাথে প্রেম হয়। ঝর্ণার বাপের বাড়ি বেশ ভালোই অবস্থা, তাই ঝর্ণাদের বাড়ি থেকে আপত্তি করে আর পালিয়ে আসে ঝর্ণা। ঝট করে ওরা মন্দিরে বিয়ে করে নেয়। তাই আজও ঝর্ণাদের বাড়িতে ওদের কোনো স্থান নেই। লালটুর কোনো মেয়ে নেই, তাই মেয়ে বিয়ে দেবার কোনো চাপ ওর নেই বটে, কিন্তু বাবা তো অতসীর বিয়েটা দিয়ে যেতে পারেনি। এই একটা দায় আছে লালটুর, আর সেই দায়টা
ওকে হঠাৎ অপরাধী হয়ে উঠতে একটা ইন্ধন দেয়। এই ব্যাগটা যদি ও চেপে দেয় তবে তো একটা হিললে হয়। ঝর্ণাকে বলবে না কিচ্ছু, চুপচাপ ঢুকিয়ে রাখবে কোথাও। ঢুক করে ওর একটা পাত্র দেখে আর কিছু টাকা কারোর থেকে ধার কর্জ মেরে দিয়ে দেবে বিয়েটা। চমকে যাবে ঝর্ণা। অবশ্য ঝর্ণাও তো হাতেই গলায় সব কম দামি ইমিটেশন পরে ঘোরে, তাকেও তো কিছুই দিতে পারেনি। মন বলে না, এই মাল অতসীর বিয়েতেই লাগবে, তা না তো এই এতগুলো গয়না ওর পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়, তা না তো ঝর্ণা সন্দেহ করবে। মনে মনে লালটু এবারে ঠিক করে নেয়, 5টা দিন তো কেটেই গেছে, লোকটার যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে, তাতে তো ওর কোনো অপরাধ নেই, ও তো কিছুই জানতো না। বেশ মনে পড়ছে, লোকটা অনেক কিছু কিনে টিনে গাড়িতে উঠেছিল, হাতে অনেকগুলো প্যাকেট ট্যাকেট ছিল। লোকটা উঠেছিল বউবাজার থেকে, ওখানেই কোন একটা সোনার দোকান থেকে এইসব গয়না বানিয়েছে লোকটা। ভালো মন্দ কিছুই করলো না ওর মনে, শুধু দায় মুক্তি একটা লোভ ওকে তাড়িয়ে বেড়ালো। কার জিনিস, কি ব্যাপার, নিজেকে এইসব ভাবনা থেকে মুক্তি দেয় লালটু। মনে মনে সিদ্ধান্ত নেয় ওই সব কথা আর ভাববে না। পৃথিবীতে বহু মানুষ আছে যারা অন্যের ধনে বড়লোক হয়ে দিব্যি আছে, সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। কই, তাদের তো কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। লোভে পাপ, পাপে মৃত্যু, এসব কিছু মানুষ অন্যদেরকে ভুল ভাল বোঝাবার জন্যই বলে। গুরুদেবরা বলে অপরের সর্বনাশ করলে তা ঘুরে নিজের ওপরেই অভিশাপ হয়ে নাকি বর্তায়। হ্যাঁ, ওসব ফালতু কথা। এসব নিয়ে ও তো আর ফুর্তি করবে না। বোন অতসী বিয়ে না দিতে পারলেও ওর একটা পাপ কপালে জুটবে, তাই এই বিয়েটা আগে ব্যবস্থা করতে হবে। অবিবাহিত বোন বাড়িতে বসিয়ে রাখাও তো ভাইয়ের পক্ষে দায়িত্ব জ্ঞানহীনতা, অপরাধ। না না, এসব জ্ঞানের কথা ভাবলে একদম চলবে না। এসব ফালতু জ্ঞানের কথা ভেবেই গরিবরা বারবার মরে। না, এই সুযোগ হারাবে না ও। ওর রানী ওকে দিয়েছে, এটা ঈশ্বরের আশীর্বাদ, রানীর দান। মাথায় করে লাগবে এই লাল লাল নরম নরম বাক্সগুলো। অতসীর সাথে ঝর্ণার রাত দিন খ্যাচর ম্যাচর এবার শেষ হবে। লালটু চমকে দেবে সবাইকে, দেখিয়ে দেবে লালটুও পারে। এসব ভাবতে ভাবতে একটু আনমনা হয়েছে লালটু। আর ঠিক তখনই ওর পেছনে এসে দাঁড়িয়েছে অতসী। ওকে ধমকে বলে উঠেছে, দাদা, একটু শরীরটা ভালো হয়েছে অমনি গাড়ি দিতে এসেছিস? 1-2 দিন গাড়ি না ধরে কি মহাভারত অশুদ্ধ হবে? লালটু নিশ্চিন্ত হয়, অতসী তাহলে কিচ্ছু দেখেনি। তাই তাড়াতাড়ি বলে, রানী, আমাদেরকে পেটের ভাত দেয় রে অতসী, ওকে একটু যত্ন নেব না? আমি কি এতটাই অকৃতজ্ঞ? অতসীর দিকে তাকিয়ে কথাটা বলতে বলতে লালটু মনে মনে ভাবছিল, ঘোমটা দিয়ে বউ সেজে অতসী দাঁড়ালে ওকে কেমন দেখাবে। বেশ সুন্দর লাগছিল অতসীর কল্পিত মুখটা। কিন্তু ধীরে ধীরে লালটুর চোখের সামনে অতসীর মুখটা মুছে যেতে যেতে কোন একটা অচেনা মেয়ের মুখ ভেসে উঠতে থাকে। ও বুঝতে পারে না মেয়েটা কে, কোনোদিন দেখেনি একে। লালটুর মাথার মধ্যে একটা চক্কর খেয়ে যায়। একটা বিয়ে বাড়ির দৃশ্য ও চোখের সামনে ধোঁয়া ধোঁয়া ফুটে ওঠে। বিয়ে হচ্ছে, সানাইয়ে ক্যাসেট বাজছে, মেয়েরা অকারণে হাসাহাসি করছে, চারিদিকে বেল ফুল আর জুঁই ফুলের গন্ধ। ভিয়েন থেকে ভেসে আসছে নানা লোভনীয় খাবারের গন্ধ। লোকেদের ছুটোছুটি, অতিথিদের আপ্যায়ন। হঠাৎ বর এলো, মেয়েদের ছুট। বর বিয়ের পিঁড়িতে বসলো। তারপর একেবারে সকলে নীরব স্তব্ধ করে দিয়ে মেয়ের বাপ মাকে কাঁদিয়ে চুক্তি হওয়া গয়না মেয়ের বাপ দিতে না পারায় ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে ভরপক্ষ। বুড়ো বাপ কত হাতে পায়ে ধরছে পাত্রপক্ষের। ঘুরপাক খেয়ে যায় লালটুর মাথা। এ কি, এসব কি দেখছে? কে এই মেয়ে? এ কি ওই ভদ্রলোকটা মেয়ে নাকি অতসী রূপ ধরে সামনে এসেছে? তাহলে কি সত্যিই কোনো পাপ করছে?
অপরাধ করছে। এভাবে অন্যের সর্বনাশ করে নিজের বোনকে বিয়ে দেওয়ায় কি ওর আর ওর বোনের অকল্যাণ হবে? তাছাড়া অত সে যদি কোনোদিন জানতে পারে ওর দাদা অন্য একটা মেয়ের বিয়ের গয়না দিয়ে নিজের বোনকে দিয়েছে, তবে তো দাদা হয়ে কাউকে মুখ দেখাতে পারবি না। কোথা থেকে এত সব পেল? এটাও তো ঝর্ণার বা অতসীর মুখের বিরাট প্রশ্ন হয়ে ওর মাথায় চেপে বসবে। তাদের তো কোনো উত্তর দিতে পারবে না ও। না, এবারে আর কোনো দ্বিধা নয়, কোনো দ্বন্দ্ব নয়, এই গয়না ফেরত দিতেই হবে। লোকটার বাড়ি তাহলে সেখানেই কোথাও হবে, কারণ বাগুইয়াটিতে লোকটা নেমেছিল। সেখানে থানায় জমা দিলে নিশ্চয়ই মানুষটার হাতে গয়না চলে যাবে। তারপর যা হবার হবে। সবার বাড়িতে তো মেয়েদের এইসব গয়না ফয়না দিয়ে বিয়ে হয় না। উত্তেজিত লালটুর একবার মাথাতেও এলো না বাক্সগুলোতে দোকানের নাম ঠিকানা লেখা আছে, দোকান থেকেই লোকটার ঠিকানা পেয়ে যেতে পারে। নেশাগ্রস্তের মতো গাড়ি ধোয়া বন্ধ রেখে চকিতে গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে লালটু। কতক্ষণের সময় লাগবে বাগুইয়াটি থানা? মিনিট 15। এখনো তো রাস্তায় জ্যাম হবার সময় হয়নি। বাগুইয়াটির থানার প্রায় অন্ধকার ঘরে ঢুকে লালটু। ডিউটি অফিসার একটা বিরাট টেবিলে বসে আছেন। তার চারপাশে ভ্যান ভ্যান করে উঠছে লক্ষ লক্ষ মশা। ভেতরে ঢুকে লালটু দেখল পাশের একটা লোহার গড়ার দেওয়া কুঠুরিতে মুখ কাচু মাচু করে জবু থবু হয়ে বসে আছে কয়েকটা ধরে নিয়ে আসা আসামি। ডিউটি অফিসারের কাছে গিয়ে ঘটনাটা জানায় লালটু, আর তারপরে সেই চেন দেওয়া ব্যাগটা টেবিলের ওপর রাখে। ডিউটি অফিসার ব্যাগ খুলে একে একে সব গয়নাগুলো বেছে বেছে দেখেন। থানার অন্ধকার ঘরের মধ্যে লালটুর ট্যাক্সি রানীর গায়ের রঙের মতো ঝকমকিয়ে ওঠে গয়নাগুলো। ডিউটি অফিসার একবার জিডি বুকটা খুলে কি যেন মিলিয়ে মিলিয়ে দেখেন। আসলে দিন পাঁচেক আগে বাগুইয়াটির বাসিন্দা জনৈক নলিনী রঞ্জন দাস নামে এক ব্যক্তি এমন একটা অর্নামেন্ট মিসিং ডায়েরি করিয়েছেন। তখন তিনি নিজেই ছিলেন ডিউটিতে। এবারে অফিসারের অসৎ মন যুক্তি সাজাতে বসল। এতদিনে তো আর মেয়ের বিয়ে বসে নেই নিশ্চয়। ডিউটি অফিসার বলে ওঠেন, তা তুই যে সব ফেরত দিচ্ছিস, কি ব্যাপার? তুই কি রাজা হরিশ্চন্দ্র নাকি? ঘটনাটা কি বলতো? লালটু অবস্থা বৈগুণ্যে আজ ট্যাক্সি চালালেও ও এমন ঘরের ছেলে না যে ওকে একেবারে তুইতকারি করা যায়। তাই একটু ক্ষোভের সঙ্গেই বলে, না স্যার, হরিশ্চন্দ্র টরিশ্চন্দ্র না, কিন্তু অন্য জিনিস নিয়ে ভোগ করার ইচ্ছে আমার নেই। তাই যদি হবে তবে আজ 5 দিন পরে এলি কেন? লালটু সেই ঘটনাও বলে। এই সাথে ও বলে, স্যার কি কি গয়না আছে দেখে মিলিয়ে আমাকে একটা কাগজে স্ট্যাম্প মেরে দিন, লিখে দিন আমি কি কি গয়না জমা দিয়েছি। কেন লিখে দিতে হবে কেন? অফিসার রেগে গিয়ে প্রশ্ন করেন। বাহ, দিতে হবে না? আমি যে জমা দিলাম তার কোনো প্রমাণ আমার কাছে থাকবে না? তাহলে তো আমি তো ফেসে যাব। আমাকে তো আমার বাড়ির লোককেও দেখাতে হবে যে আমি এগুলো জমা দিয়েছি, তা নয় তো তারা আমাকে সন্দেহ করবে না? সন্দেহটা আমিও তোকে করছি। সেই লোক যদি এসে বলে এর থেকে এইটা সরানো হয়েছে, সেইটা হারিয়ে গেছে, তবে তো তোকেই ধরবো রে বেটা। উপকার করতে গিয়ে এমনিতেই ফাঁসবি। তার চেয়ে তুই ফুটে পড়, আমি তাকে যা হোক একটা বুঝিয়ে দেবো খন। কিন্তু লালটু গো ধরে থাকে, কাগজে ওকে লিখে দিতেই হবে কি কি ও জমা দিয়েছে। ওর কথা লোকটাকে যা হোক কিছু একটা বোঝাতে হবে না। লোকটা যদি কিছু হারিয়েছে বলে, তবে ওকে তলব করলেই ও এসে হাজিরা দেবে, দাঁড়াবে লোকটার সামনে। বেশ ক্ষুব্ধ হয়ে ডিউটি অফিসার এবার বললেন, তোর সাধু সাজবার যেমন এতই শখ, তবে দাঁড়া, তোকে সাধু সাজবার একটা ব্যবস্থা করেই দিচ্ছি। আমি লোকটাকে ডেকেই পাঠাচ্ছি। লালটুকে ভয় দেখাবার জন্য মিথ্যা করে একটা ডায়াল করেই ফের বলে ওঠেন, এখনো বল, ডাকবো লোকটাকে? লালটু বলে, সে তো ভালোই হবে, একেবারে হাতে নাতে আমার সামনে তিনি মিলিয়ে দেখে নেবেন খন। এই কথা শুনে অফিসার রেগে ডায়াল ঘুরিয়ে খবর দেন নলিনী রঞ্জন দাসকে।
এই পরের ঘটনাগুলো ঘটে একেবারে নাটকের মতো। মিনিট দশেকের মধ্যে একেবারে হন্তদন্ত হয়ে যে মানুষটা এসে থানায় ঢুকলো তাকে চিনতে বেশ কষ্ট হয় লালটুর। কি চেহারা! মানুষটাকে সেদিন এমনটাকেও দেখেনি। সেদিন জ্বরের ঘরে একে দেখেছিল বটে, অথচ কেন জানি মুখটাও ভোলেনি। কোনো কোনো প্যাসেঞ্জারের মুখ এমনি মনে থেকে যায়, কিন্তু কোথায় সেই ঝকঝকে হাসি হাসি ভদ্রলোক? এই যেন একটা ঝরে পড়া মানুষ। লোকটা থানায় ঢুকেই পারে, কিছু কি হলো স্যার? আমি যে অকুল পাথারে পড়ে আছি। আগামী পরশু আমার মেয়ের বিয়ে। আমার তো মাথার ঘায়ে কুকুর পাগল হবার জোগাড়। নতুন করে আমি কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব বলুন? টাকা অন্যের হাতে পায়ে ধরে ধার কর্য করলেও অত গয়না বানাবার সময় বা কই? লালটু খেয়াল করে লোকটার চোখের কোলে কালি পড়েছে। মাথার চুল তথাকথিত ভদ্রলোকদের মতো বিন্যস্ত নয়। গালের দাড়িতে পোঁছ পড়েনি বেশ কিছুদিন। একেবারে হুড়োনেরা অবস্থা। কন্যাদায়গ্রস্ত মানুষদের বোধ হয় এমনই দেখতে পায়, মনে হয় লালটু। মনে মনে ভাবে, ভাগ্যিস নিজের মনের লোকটাকেও সামলাতে পেরেছে। তা নাকি অসহায় মানুষটার অভিশাপ লাগতো পরিবারের মাথায়। সর্বনাশ হতো ওর। নির্ভীর করে প্রণাম করে লালটু। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কে বলেছে ভগবান নেই? ডিউটি অফিসার ভদ্রলোকটিকে বলেন, কিছু না হলে কি এমনি এমনি রেখেছি আপনাকে? এবারে লালটুকে দেখিয়ে দিয়ে বলেন, দেখুন তো একে চেনেন? ভূতের মতো ভদ্রলোকটি ঘাড় ঘুরিয়ে জুর করে লালটুকে একবার দেখে জানান, না, চিনি না তো। নলিনী বাবু, আপনি যে ট্যাক্সিতে উঠেছিলেন সেই ট্যাক্সিটার নম্বর দেখেছিলেন কি? না, তা তো দেখিনি। আসলে এত নানা দুশ্চিন্তায় ব্যস্ত ছিলাম যে সেসব করা হয়নি। কেন স্যার, কি হয়েছে? আপনি কি সেই ট্যাক্সি ড্রাইভারকে পেয়েছেন? সে কি স্বীকার করছে না? আমি শিওর স্যার, আমি গাড়িতে ফেলেই নেমে গেছি। আমি নামার আগেই বাড়ি থেকে একটা ফোন পাই। আমার স্ত্রী বলেন ছেলে বাড়ি থেকে কেউ কেউ এসেছেন একটা জরুরি কাজে। তবে কি সব বলছেন? আমি তাড়াহুড়ো করে অন্য অন্য জিনিসগুলো নিলেও হঠাৎ গয়নার ব্যাগটা ট্যাক্সি থেকে নামাইনি। বাড়ি গিয়ে বোঝা মাত্র সাথে সাথে ছুটে আসি রাস্তার মোড়ে, যদি গাড়িটা অন্য প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু এসে দেখি রাস্তা ফাঁকা, শুনশান। আমার সর্বনাশ হয়ে গেছে। লালটু লক্ষ্য করে যে এই ডিউটি অফিসার এই আপাদমস্তক ভদ্রলোকটিকেও অপমান করতে ছাড়ছে না। অফিসার বলে, আপনারা গাড়িতে উঠবেন, নাম্বার দেখবেন না, নিজের পকেট সামলে চলবেন না, পকেট মার যাবে। ঘরের মেয়েকে কন্ট্রোলে রাখতে পারবেন না, সে অজানা ছেলের সাথে পালাবে। আর থানায় এসে আমাদের মাথা খাবেন। পুলিশ নাকি কিছুই করছে না। আপনাদের একটু সাবধানে থাকবার কোনো দায় নেই? দায়টা তো আমাদের। এই আমি যদি আপনাকে আপনার গয়নাগুলো ফেরত দিতে না পারি, তবে তো আমার মেয়ে বলে বেড়াবেন আমরা অকর্মণ্য। কি তাই তো? আমাদের হাতে কোনো কাজ নেই না? লালটু অবাক হয়ে ভাবে, শালা পুলিশের এছাড়া আর কি বা কাজ থাকতে পারে? ছাদের পরিকল্পনা, শান্তি শৃঙ্খলা আর মানুষের নিরাপত্তা দেখাই তো তোমাদের কাজ বাপু। শুধু শুধু এই মানুষটাকে বাগালে দিচ্ছ কেন? কিন্তু মুখে কিচ্ছু বলে না ও, আর ঝামেলা বাড়াতেও চায় না। কিন্তু নিরুত্তাপ ও নিরুপদ্রব এই লোকটি গলবস্ত্র হয়ে বলে, কি আর করবো বলুন? অপরাধ আমারই হয়েছে, আর তো তার কিছু করা যাবে না। তার তো শাস্তি পাচ্ছি। এখন বলুন আমাকে ডেকে পাঠালেন কেন? বেশ ক্রেডিট নিয়ে ডিউটি অফিসার জানান, আমার মুখ থেকে ডেকে পাঠায়নি, এই সেই ড্রাইভার, এর গাড়িতেই আপনি উঠেছিলেন। লোকটির অসহায় মুখ দেখে লালটু বুঝল বিলক্ষণ লোকটি লালটুকে চিনতে পারেনি। কোনো মানুষই বা একজন ড্রাইভারকে মনে করে বসে থাকে? কোনো মানুষ থাকে না। কিন্তু অবাক হলে লালটু এই দেখে যে ডিউটি অফিসার এমন ভাবে বিষয়টা তুলে ধরছে যে মনে হচ্ছে এই ট্যাক্সি ড্রাইভারকে সে নিজে খুঁজে এনেছে। সে এদেশে সব ন্যায় অন্যায় একা হাতেই সামলাচ্ছে। অফিসারটা একবারে মুখে বলল না, এই ড্রাইভার নিজে এসেছে এই মাল ফেরত দিতে। ডিউটি অফিসার ব্যাগটা দিয়ে বলেন, এই নিন আপনার হারাধন গয়নার ব্যাগ, এবার মিলিয়ে দেখে নিন সব ঠিক আছে কিনা। গয়নার ব্যাগটা দেখে
লোকটার দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। দু হাতের জামায় হাতায় চোখ মুছে নিয়ে বলেন, আপনি যখন উদ্ধার করেছেন ঠিক থাকবে নিশ্চয়ই, কোথায় আর যাবে, আপনাকে অনেক ধন্যবাদ। মানুষটাকে বাধা দিয়ে ডিউটি অফিসার বলেন, তবু একবার দেখে নিন। মানুষটা ব্যাগটা খুলে একে একে মিলিয়ে দেখতে থাকেন গয়নাগুলো, কিন্তু কি একটা যেন খুঁজে পাচ্ছেন না। এমন ভাবে বারবার মিলিয়ে দেখেই যেতে থাকেন। লালটু বা ডিউটি অফিসার দুজনেই বুঝতে পারে যে আরো কিছু ছিল ব্যাগটার মধ্যে, যেগুলো লোকটি খুঁজে পেতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না বলেই বারবার দেখছেন। আবার কোনো ভুল হলো কিনা। লোকটির থেকে এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী ডিউটি অফিসার নিজেই বললেন, কে, কিছু কি মিসিং? লোকটি একবার ফ্যাল ফ্যাল করে তাকান অফিসারের দিকে, একবার লালটুর দিকে, তারপর বিড়বিড় করেই বলেন, এই পেয়েছি, এটাই যথেষ্ট, ও আমি ম্যানেজ করে নেব, ওতে কিছু হবে না, ঠিক ম্যানেজ করে নেব, ঠিক আছে, এবার আসি স্যার। কিন্তু গায়ে পড়ে সততা আর লোক দেখানোর সিনসিয়ারিটির পরাকাষ্ঠা ডিউটি অফিসার তো ছাড়বার পাত্র নন। তিনি লালটুকে ওর ধৃষ্টতা প্রকাশের একটা শিক্ষা দেবার সুযোগ পেয়ে যান। ওর মনে ক্ষোভ, ড্রাইভারটা বড় ঠেঁটা শুধু নয়, তার স্বপ্ন দেখার সমস্ত প্ল্যানটাই ভেস্তে দিল। তিনি আবার বলেন, না, আপনি গেলেই তো হবে না, আপনাকে তো গয়নার দোকানে ক্যাশ মেমো দেখাতে হবে, সেসব মিললে সই সাবুত করতে হবে যে আপনি কি কি পেয়েছেন আর কি কি আপনার ছিল। তাই বলছি, আপনি কি সব পেয়েছেন নাকি কিছু মিসিং আছে? আপনার চোখ মুখ তো অসহায় ভাবে আমতা আমতা করে লোকটি বলেন, না মানে একজোড়া বালা ছিল। মানুষটার কথা শেষ হওয়ার আগেই ডিউটি অফিসারের মোটা মোটা আঙুলের চওড়া হাতে একটা 82 শিক্ষার চর এসে পড়ে লালটুর গালে। চরের সাথে অনুসর্গ হিসেবে তিনি ধমকে বলেন, কি রে রাজা হরিশ্চন্দ্রের বেটা, এবার বলেছিলাম না। চটটা খেয়ে লালটুর দুর্বল মাথাটা বন করে ঘুরে যায়। নিজেকে সামনে নিয়ে লালটু রোগ করে বলে ওঠে, দেখুন দাদা, ওর ভেতরে সোনার বালাই থাকুক আর লোহার হাত করাই থাকুক, আপনি যেমনটা রেখেছিলেন তেমনটাই আছে। আর শুনে রাখুন, আপনি হয়তো ভাবছেন অফিসার আমাকে ধরে এনেছেন, সেটা কিন্তু নয়, আমি নিজেই এসেছি ফেরত দিতে। আপনি যেদিন বাগুইয়াটিতে নেমেছিলেন তাই ভেবেছিলেন আপনার বাড়ি এখানেই হবে হয়তো, তাই এইখানাতেই এসেছি। আপনার বালা ফালা আমি সরাইনি। হ্যাঁ, এটা সত্যি, দুটো অপরাধ আমি করেছি। এক, অন্যের হলেও ব্যাগটা আমি একবার খুলেছিলাম। দুই, একবার ভেবেছিলাম ফেরত দিতে আসবো না, মেরে দেব। চুরি করা আর চুরি করব ভাবা দুটোই তো অপরাধ। এই দুটো অপরাধ আমি করে ফেলেছি, কিন্তু চুরিটা করতে পারিনি। এখন আপনার বালা আপনি বুঝুন। শালা সৎ মানুষের দিন নিয়ে যাচ্ছে, কেন যাবে তার সততা মারাতে এলাম কে জানি। তখনই লোকটির পকেট থেকে সেল ফোনটা বেজে ওঠে। থানায় বসে আছেন বলে কয়টা কেটে দিয়ে লালটুকে বলেন, তুমি নিজে এসেছো ফেরত দিতে? অফিসার আপনি বলবেন তো যে নিজে এসেছে। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব জানি না বাবা, আজও মানুষ সৎ আছে, আজও আকাশে চন্দ্র সূর্য ওঠে, দিন হয় রাত যায়, সব শেষ হয়ে যায়নি তাহলে? আসলে দেখো বাবা, আমি তো কিছু বলতে চাইনি, উনি বারবার জিজ্ঞেস করছেন বলেই আমি যে এই কটা ফেরত পেয়েছি এই যথেষ্ট। পাবো না এই তো ধরে বসেছিলাম, তবু তো পেলাম, এই বা কম কি। আবার লোকটির সেলফোনটা বাজে। এবারে কেটে না দিয়ে সভায় লোকটা ফোন ধরেন। সভায় হ্যালো বলে কি যেন শোনেন এখন। লালটু দেখে লোকটার মুখের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। অবশেষে ফোনটা কেটে তিনি হাউ মাউ করে কেঁদে ওঠেন। লালটুর হাত দুটো ধরে বলেন, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি ঘোর অপরাধ করেছি, আমি তোমাকে সন্দেহ করেছি। আমার বালা হারায়নি, সোনার দোকানেই আছে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উচাটনে আমার মাথা ঠিক ছিল না, সব ভুলে গেছি। বালা দুটো একটা ডিফেক্ট ছিল বলে দোকানেই দিয়ে এসেছিলাম, এখন দোকান থেকে ডেলিভারি নেবার জন্য ফোন করছে। আমি যে বড় অপরাধ করে ফেলেছি অফিসার। কথা কটা বলে লালটুর পা যেন জড়িয়ে ধরতে এগিয়ে এলেন
লোকটি। লালটু লাফ মেরে পিছনে যায়, চেঁচিয়ে ওঠে, করেন কি করেন কি? কাতর অনুনয়ে লোকটি লালটুকে বলেন, আসলে মেয়ের বিয়ে তো, একজন পিতাই জানে কন্যা দায়গ্রস্ত পিতার অবস্থা কি হয়। তুমি কিন্তু আমার উপরে রাগ করো না বাবা, একা হাতে সবটা সামলাতে গিয়ে নানা ভুলভাল হচ্ছে আমার, আমায় তুমি ক্ষমা করো, আমার জন্যই তোমার এতটা হেনস্থা হলো। লালটু নিজেকে সামনে নিয়ে বলে, না না, রাগ টাগ করিনি, আমি জানি কন্যা দায় কি। এবারে মানুষটা লালটুর হাত দুটো ধরে বলে, তুমি বাবা আমার মেয়ের বিয়েতে একবার আশীর্বাদ করতে এসো, তুমি না এলে আমার মেয়ের এই নতুন জীবন যে সর্বাঙ্গ সুন্দরও হবে না, সার্থকও হবে না বাবা। আমি তোমাকে নিমন্ত্রণ করছি, আমার কাছে তো এখন কার্ড নেই, তোমার ঠিকানা বলো, আমি নিজে গিয়ে তোমাকে নিমন্ত্রণ করব। তুমি আসবে তো? আমি ঠিকানা লিখে দিচ্ছি, আমি তোমাকে দেখিয়ে সকলকে জানাবো মানুষ আছে, এখনো সততা বলেই মনুষ্যত্ব বলেই কথাগুলো আছে, ওগুলো শুধু কথার কথা নয়। লালটু পেছন ফিরে চলে যাবার জন্য তৈরি হয়, যাবার আগে বলে যায়, ধুর, ভদ্রলোকের বাড়ির কোনো বিয়েতে কেউ একটা ট্যাক্সি ড্রাইভারকে নিমন্ত্রণ করে নাকি? যত সব পাগল।